আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঝুঁকির মুখে, জবাব নেই কিছু প্রশ্নের, কিন্তু কেন? এদিকে তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন, তবে কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আরও থাকছে, ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ঝুঁকিতে যেসব বিষয়, এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের যে কারাগারে বন্দী শহীদুল আলম আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেচিয়েত কারাগারে নেওয়া হয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঝুঁকির মুখে, জবাব নেই কিছু প্রশ্নের, কিন্তু কেন? ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফা সম্পন্ন হলেও রয়ে গেছে নানা ঝুঁকি। হামাস এখনও তাদের অস্ত্রত্যাগের দাবিতে সাড়া দেয়নি। এমনকি যতক্ষণ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের ভূমি না ত্যাগ করবে, ততক্ষণ পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে হামাস। ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের নিশ্চয়তা চায় হামাস। এ অবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকটাই ঝুঁকির মুখে পড়েছে। গতকাল বৃহস্পতিবার গার্ডিয়ানের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ের আলোচনায় একমত হয়েছে ইসরায়েল ও হামাস। প্রথম ধাপে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সম্পাদন হওয়ায় গাজার 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে পারে। আরব দেশগুলোর দাবি, এই পরিকল্পনার ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিত হতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি কখনোই ঘটবে না। তার এই ঘোষণায় স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন ভেস্তে দেওয়ার ইঙ্গিত রয়েছে। হামাস বলেছে, তারা গাজার শাসন ব্যবস্থা শুধু ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আরব ও মুসলিম দেশ সমর্থিত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে ছেড়ে দেবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে কোনো কর্তৃপক্ষ কিংবা বিদেশি কোনো শাসন মানবে না। আগের যুদ্ধবিরতির সময় ইসরায়েল যেসব শীর্ষস্থানীয় ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে চায়নি, এই চুক্তিতে হামাস তাদের মুক্তি পেতে চায়। তালিকায় ফাতাহ আন্দোলনের নেতা মারওয়ান আল বারঘৌথি ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের প্রধান আহমেদ সাদাত অন্তর্ভুক্ত আছেন। চুক্তির অস্পষ্ট বিষয় ও পরে কি ঘটতে পারে। চুক্তির ফলে যুদ্ধ শেষ করার প্রত্যাশা করা হলেও যুদ্ধবন্ধের সময় নির্ধারণ, গাজা উপত্যকার জন্য যুদ্ধোত্তর প্রশাসন এবং হামাসের ভাগ্যসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও স্পষ্ট করা হয়নি। যুদ্ধ শেষ হলে গাজাকে শাসন করবে, তার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। গাজা শাসনের ক্ষেত্রে ট্রাম্প, নেতানিয়াহু, পশ্চিমা বিশ্ব এবং আরব রাষ্ট্রগুলো হামাসকে যুক্ত থাকার বিষয়টি বাতিল করে দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের মূল পরিকল্পনায় যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে, তা হামাস মেনে নেবে কিনা তাতেও সন্দেহ রয়ে গেছে। একটি সূত্র জানিয়েছে, তবে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের সময় কিছু জটিলতা তৈরি হতে পারে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, রবিবার সোমবার ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, শিগগির প্রতিদিন 600 ট্রাক গাজায় প্রবেশ শুরু করবে। চুক্তিটি বড় অগ্রগতি হলেও শেষ হয়নি যুদ্ধ। বিবিসি জানায়, চুক্তিটি গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর কাছাকাছি নিয়ে এসেছে। তবে ইসরায়েলের হামলা এখনও বন্ধ হয়নি। তা ঘটবে কিনা তার কোনো গ্যারেন্টিও নেই। অবশ্য গাজায় ফিলিস্তিনিরা ইতোমধ্যে চুক্তি উদযাপন করেছে। তাদের আশা, এই চুক্তি দুর্ভোগের অবসান ঘটাবে। তেল আবিবেও জিম্মি ইসরায়েলিদের পরিবারের লোকেরা হোস্টেজি স্কোয়ারে জড়ো খায়। তারাও আশাবাদী জিম্মি স্বজন দেশে ফিরে আসবে। হামাস গ্যারেন্টি দাবি করেছে, জিম্মিদের ফিরিয়ে দেওয়ার পর ইসরায়েল যাতে যুদ্ধ ফের শুরু না করে। এদিকে তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে চীন, তবে কি যুদ্ধ শুরু হতে যাচ্ছে? থাকছে বিস্তারিত। চীন ক্রমবর্ধমানভাবে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মকাণ্ড বাড়াচ্ছে এবং নতুন অস্ত্র প্রযুক্তি উদ্ভাবন করছে। আর এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে পার্শ্ববর্তী তাইওয়ানে আকস্মিক হামলার সক্ষমতা অর্জন করা। এমন আশঙ্কার কথা জানিয়ে বৃহস্পতিবার 9 অক্টোবর এক সতর্কতামূলক প্রতিবেদন প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2 বছর অন্তর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং তাইওয়ানের ওপর সামরিক চাপ নাটকীয়ভাবে বাড়িয়েছে। 2022 সালের পর থেকে দ্বীপটির চারপাশে অন্তত 6 দফা বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে চীনা বাহিনী। প্রতিবেদনে আরও বলা হয়, চীন এখন কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহার করে তাইওয়ানের সাইবার নিরাপত্তা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা খুঁজে বের করতে উন্নত মানের স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষায়, চীন
হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে, যার উদ্দেশ্য জনগণের সরকারে আস্থা নষ্ট করা, প্রতিরক্ষা ব্যয়ে জনসমর্থন কমিয়ে দেওয়া এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা। একই সঙ্গে তারা গ্রে জোন কৌশলও ব্যবহার করছে, যেমন উপকূলরক্ষী টহল বা সামুদ্রিক নজরদারি, যা সরাসরি যুদ্ধ নয় কিন্তু তাইওয়ানের উপর ক্রমাগত চাপ বজায় রাখে। প্রতিবেদনে বলা হয়েছে, চীন প্রচলিত ও অপ্রচলিত সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে তাইওয়ানে আক্রমণ ও বিদেশি মিত্রবাহিনীর মোকাবেলার সক্ষমতা যাচাই করছে। তাইওয়ানের সতর্কবার্তায় আরও উল্লেখ করা হয়, বেইজিং হঠাৎ কোনো মহড়াকে বাস্তব যুদ্ধ অভিযানে রূপ দিতে পারে, যা তাইওয়ান ও তার আন্তর্জাতিক মিত্রদের অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে। এতে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়তে পারে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে চীন বেসামরিক মালবাহী জাহাজগুলোকে সামরিক পরিবহন কাজে ব্যবহার করছে এবং সৈন্য ও অস্ত্রসজ্জিত যান নামানোর জন্য বিশেষায়িত উপকূলীয় অবতরণ সরঞ্জাম তৈরি করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখ্য, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিবেদন সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংটে বেজিংয়ের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে একমাত্র এখানকার জনগণ, বাইরের কেউ নয়। আরও থাকছে, ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে সব সীমা তুলে নিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে। ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি, তবে বিশ্লেষকদের মতে এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের পর তেহরান যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করছে, সেটি এতে স্পষ্ট হয়ে উঠবে। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বকশায়েশ আর্দেস্তানি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে ততটাই উন্নত করবে। তিনি আরও জানান, খামেনি আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা ২২০০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে। আর্দেস্তানি বলেন, তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তার ভাষায়, আমরা আমাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষার স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব, অন্য কারো চাপে নয়। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মাত্র একদিন আগেই অভিযোগ করেছেন, ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে। ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞার পরোয়া করছে না। তারা বলছেন, খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও। এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ঝুঁকিতে যেসব বিষয় তা নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফা সম্পন্ন হলেও রয়ে গেছে নানা ঝুঁকি। হামাস এখন পর্যন্ত তাদের অস্ত্রত্যাগের দাবিতে সাড়া দেয়নি, এমনকি যতক্ষণ ইসরায়েলি সেনা ফিলিস্তিনের ভূমি না ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তারা নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে। হামাস ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের নিশ্চয়তা চায়। এ অবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অনেকটাই ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুযায়ী প্রথম পর্যায়ের আলোচনায় একমত হয়েছে ইসরায়েল ও হামাস। প্রথম ধাপে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি সম্পাদন হওয়ায় গাজায় ২ বছর ধরে চলা যুদ্ধের অবসান হতে পারে। ট্রাম্পের নির্দেশে ইসরায়েল ইতোমধ্যে গাজার অভ্যন্তরে সামরিক অভিযান কমিয়েছে, তবে তারা পুরোপুরি হামলা বন্ধ করেনি। আরব দেশগুলোর দাবি, এই পরিকল্পনার ফলে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতা নিশ্চিত হতে হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এটি কখনই ঘটবে না। হামাস বলেছে, তারা গাজার শাসন ব্যবস্থা কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং আরব ও মুসলিম দেশ সমর্থিত একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে ছেড়ে দেবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে কোনো কর্তৃপক্ষ কিংবা বিদেশি কোনো শাসন মানবে না। আগের যুদ্ধবিরতির সময় ইসরায়েল যেসব শীর্ষস্থানীয় ফিলিস্তিনি বন্দীর মুক্তি দিতে চায়নি, এই চুক্তিতে হামাস তাদের মুক্তি পেতে চায়।
হামাসের তালিকায় এসব বন্দীর নাম অগ্রাধিকার পাবে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় ফাতাহ আন্দোলনের নেতা মারওয়ান আল বারঘতি এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের প্রধান আহমেদ সাদাত অন্তর্ভুক্ত আছেন। চুক্তির অস্পষ্ট বিষয় ও পরে কি ঘটতে পারে। চুক্তির ফলে যুদ্ধ শেষ করার প্রত্যাশা করা হলেও যুদ্ধ বন্ধের সময় নির্ধারণ, গাজা উপত্যকার জন্য যুদ্ধোত্তর প্রশাসন এবং হামাসের ভাগ্যসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট করা হয়নি। যুদ্ধ শেষ হলে গাজা কে শাসন করবে তার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই। গাজা শাসনের ক্ষেত্রে ট্রাম্প, নেতানিয়াহু, পশ্চিমা বিশ্ব এবং আরব রাষ্ট্রগুলো হামাসের যুক্ত থাকার বিষয়টি বাতিল করে দিয়েছে। সশস্ত্র সংগঠনটি 2007 সালে ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বীদের হটিয়ে গাজা শাসন করে আসছে। এছাড়া ট্রাম্পের মূল পরিকল্পনায় যে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠনের কথা বলা হয়েছে তা হামাস মেনে নেবে কিনা তাতেও সন্দেহ রয়ে গেছে, কারণ এই কর্তৃপক্ষ গঠনকালে বড় ধরনের সংস্কার থাকবে। নেতানিয়াহু বলেছেন তিনি চুক্তিটি তার সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন করাবেন। একটি সূত্র জানিয়েছে ইসরায়েল ইতোমধ্যেই চুক্তিতে সম্মত হয়েছে, তবে ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের সময় কিছু জটিলতা তৈরি হতে পারে। হামাস যুদ্ধবিরতি শুরু হওয়ার 73 ঘণ্টার মধ্যে 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে একসঙ্গে মুক্তি দিতে রাজি হয়েছে। এক্ষেত্রে রবিবার বা সোমবার জিম্মি মুক্তির ঘটনা ঘটতে পারে। ফিলিস্তিনি সূত্র জানিয়েছে ইসরায়েল প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে 200-এরও বেশি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। দুই পক্ষ জিম্মি ও বন্দির তালিকা হস্তান্তরও করেছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় মানবিক সাহায্য প্রবেশ বাড়ানো হবে। এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন শীঘ্রই প্রতিদিন 600 ট্রাক গাজায় প্রবেশ করবে। দুটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে সংখ্যাটি প্রতিদিন কমপক্ষে 400 ট্রাক হবে ও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। ট্রাম্পের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য। গার্ডিয়ান জানায় একটি সুস্থায়ী শান্তি চুক্তি ট্রাম্পের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হতে পারে। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আশা প্রকাশ করেছে শীঘ্রই সব জিম্মি মুক্তি পেতে যাচ্ছে। ইসরায়েল তাদের সৈন্যদের নির্দিষ্ট ছকে প্রত্যাহার করবে, যা হবে একটি শক্তিশালী, সুস্থায়ী এবং চিরস্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ। সব পক্ষকে ন্যায্য আচরণ করা হবে। এর আগে বুধবার বিকেলে যখন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্টিফা গোলটেবিলে বক্তব্য দিচ্ছিলেন, তখন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে একটি নোট দিয়েছিলেন। তাতে লেখা ছিল চুক্তি খুব কাছে। ট্রুথ সোশ্যাল পোস্ট অনুমোদন করা দরকার যাতে আপনি প্রথমে চুক্তি ঘোষণা করতে পারেন। শান্তি চুক্তিটি রাজনৈতিক আলোচনার মাধ্যমে সম্পন্ন হবে তা কেউ ভাবতে পারেনি। ট্রাম্পের জন্য এটি একটি ভিন্ন মুহূর্ত, যা তাকে প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার পর নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে দেখতে অনুপ্রাণিত করছে। শুক্রবার এই পুরস্কার ঘোষণা করা হবে। চুক্তিটি বড় অগ্রগতি হলেও শেষ হয়নি যুদ্ধ। বিবিসি জানায় চুক্তিটি গাজায় 2 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটানোর কাছে নিয়ে আসছে, তবে ইসরায়েল হামলা এখনও বন্ধ হয়নি। তা ঘটবে কিনা তার কোনো গ্যারান্টিও নেই। অবশ্য গাজায় ফিলিস্তিনিরা ইতোমধ্যেই চুক্তি উদযাপন করেছে। তাদের আশা এই চুক্তি তাদের দুর্ভোগের অবসান ঘটাবে। তেল আবিবেও জিম্মি ইসরায়েলিদের পরিবারের লোকেরা হোস্টেড স্কোয়ারে জড়ো হয়। তারাও আশাবাদী জিম্মি স্বজন দেশে ফিরে আসবে। হামাস দাবি করেছে জিম্মিদের ফিরিয়ে দেওয়ার পর ইসরায়েলে যাতে যুদ্ধ পুনরায় শুরু না করে, কারণ এর আগে মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল ধ্বংসাত্মক বিমান হামলা শুরু করেছিল। সূত্র রয়টার্স, বিবিসি ও গার্ডিয়ান। এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের যে কারাগারে বন্দী শহীদুল আলম আলোকচিত্রী শহীদুল আলম সহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটক অধিকার কর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেচিয়েত কারাগারে নেওয়া হয়েছে। 9টি নৌযানের ওই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা ছিলেন। বৃহস্পতিবার 9 অক্টোবর ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা আদালাহের বরাত দিয়ে এই তথ্যে জানিয়েছে শহীদুল আলমের প্রতিষ্ঠান দ্রিক। এক বিজ্ঞপ্তিতে দ্রিক জানায় ফ্রিডম ফ্লটিলা কোয়ালিশন এবং আদালাহ দ্য লিগাল সেন্টার ফর আরব মাইনরিটি রাইটস ইন ইসরায়েল, যারা অপহৃত ফ্রিডম ফ্লটিলা অ্যাক্টিভিস্টদের হয়ে আইনি লড়াই চালিয়ে আসছে, এর মাধ্যমে আমরা জেনেছি আলোকচিত্রী শহীদুল আলম সহ ফ্রিডম ফ্লটিলা নৌবহরের সব সাংবাদিক, স্বাস্থ্যসেবা কর্মী, মানবাধিকার কর্মী ও জাহাজের নাবিকদের আশতোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাদের ইসরায়েলের কেচিয়েত কারাগারে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফ্লটিলার অধিকার কর্মীরা আদালাহের আইনজীবীদের জানিয়েছেন জাহাজ দখল নেওয়ার পর থেকে তারা ইসরায়েলের দখলদার বাহিনীর দ্বারা নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন। ফিলিস্তিনিরা প্রতিদিন একই রকম ও আরও ভয়াবহ সহিংসতার মুখোমুখি হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নাগেভ মরুভূমিতে অবস্থিত কেচিয়েট কারাগারে প্রায় 10,000 ফিলিস্তিনিকে দখলদার ইসরায়েলি বাহিনী বন্দী রেখেছে। বিজ্ঞপ্তিতে দ্রিক বলেছে সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি চাই, সব ফ্লটিলা অ্যাক্টিভিস্টের মুক্তি চাই, ফিলিস্তিন মুক্ত হবেই।